ব্যক্তিগত অনেস্টি থেকে এটাই। পার্টি এজ এ জামাতে ইসলামী, এজ এ পলিটিক্যাল পার্টি, আমরা জামাতকে কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে দিয়ে যাইতে দেখি। উদাহরণ দেই পারর ভাই, সেটা হচ্ছে জি যে জি। লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার, কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার। না জি জামায়াতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয় না। আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই, অস্বীকার করেন নাই। সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছেন। তো জি। আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি, পলিটিক্যাল ম্যাপিং এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন, সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আর একটু লম্বা সময় করতে চাইছেন। এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে, সেগুলো আমরা পরে আসবো, আমরা জামায়াতে ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা কথা বলতে পারে না, তো জামায়াতে ইসলামী কি করে, চুপচাপ থাকে, বলতে চায় না, এক ধরনের কৌশলের আশ্রয় নেয়। ওইটা আপনি কিভাবে দেখবেন এই লন্ডনের বৈঠকটাকে শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণগুলিতে আমরা আসতেছি। না, ধন্যবাদ অবস্থান খালিদ ভাই। আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি প্লিজ যে প্লিজ। জামাত ইসলামী সরাসরি মিথ্যা বলতে চায় না। আমরা সরাসরি তো বলি না, আমরা পরোক্ষ বা অসরাসরিও কখনো মিথ্যা বলি না। আপনার মিথ্যা প্রশ্ন হয় আমার এড়ায় কিছু যান নেই, আর কি, তবে প্রশ্ন আমরা চুপ ঠিক, থাকতে পারি, যেই প্রশ্ন কখনো একটু কখনো চুপ থাকি, আনকমফোর্টেবল এটা এটা ঠিক। আপনার একটু এড়ায় এটা যান। ঠিক। অন্য পলিটিক্যাল পার্টির মতো রিয়েক্ট অ্যাক্ট করেন না, মিথ্যা বলেন না, সেই ঠিক এড়ায় যান আর কি। আমি এটার উদাহরণ একটু পরে দিব পরার ভাই আপনাকে। যাই হোক, এইটা যদি আপনি একটু আচ্ছা ঠিক বলেন আছে। যেটা তো যদি আমি এইটা একটু বলে নিই। জি আপনি যেটা শুরু জি, করেছেন, লন্ডনের আজকে মিটিং। আমাদের সম্মানিত আমির জামাত জি মিড দ্য প্রেসে এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু, ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম, ব্রাসেলস, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, কমিশন, বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন। তো উনি আগে, কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন। তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসেছেন। ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে। তো যেহেতু উনি গেলেন, উনি এই চিন্তাতেই গিয়েছেন, সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই, যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম, উনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের একজন শ্রদ্ধেয় সহকর্মী, এখন একদিকে তিনি অসুস্থ, আবার একদিকে তিনি মজলুম, তার উপরে অনেক জুলুম করা হয়েছে। তো উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার, যে কোনো কারণেই হোক সেই যাওয়াটা আর হয়নি। তো যেহেতু লন্ডন যাচ্ছি, সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসবো, এটা উনি চিন্তা করে ব্রাসেলস, বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন, এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন। আর ওনার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন, তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে। সেইভাবেই উনি এবং আমাদের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন, এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন, এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন, পারস্পরিক কুশল বিনিময় করেছেন। কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসিসিভ কোনো আলোচনা হয়নি। তবে এটা তো ঠিক, যেটা আজকে আমির জামাত মিড দ্য প্রেসে বলেছেন, যে আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা 1 ঘন্টা, তো শুধু তো চা আর চুপ থাকা হয় না, কিছু গল্প তো হয়, সেখানে রাজনীতি, সমাজ, দেশ, নির্বাচন, অনেক প্রসঙ্গ আসছে। কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসিভ বা নীতি নির্ধারণী, সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয়, জাস্ট কথা বলতে হয়, গল্পে গল্পে কুশল বিনিময় করতে যেটুকু, সেটুকুই হয়েছে। এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ নেতা বা নেত্রীদের এই আলোচনাটা মানুষ তো আর সহজে নিতে চায় না, এর থেকে অনেক কিছু আবিষ্কার করছেন। আচ্ছা সেরকমই কিছু আচ্ছা, কথা এর এখন মধ্যে বাইরে আমি আলোচিত মাঝখানে হচ্ছে একটা প্রশ্ন করি, খালিদ ভাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে 5 আগস্টের পর, আমি যদি ম্যাপিংটা বলি, সেপ্টেম্বরের পর থেকে আসলে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী এবং বিএনপি পরস্পর একটা যুযুধান অবস্থানে। জনাব শফিকুর রহমানও, জনাব মিয়া গোলাম পারোয়ারও, তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন, বিএনপির অতীত তুলে ধরে কথা বলেছেন, বিএনপির নেতৃত্বের জায়গা থেকে। আসলে জামায়াতে ইসলামী তো কখনো কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না, কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষী তুলে ধরেছেন। এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় জামায়াত এবং বিএনপির একটা আধিপত্যের লড়াই আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতভাবে দেখছি। আপনি কি মনে করেন যে এই কুশল বিনিময়টা, যেটা ঢাকায়ও হতে পারতো, ঢাকায় না হয়ে এটা যেটা লন্ডনে হলো, এইটার পরে কি এটা কমবে বা এটা একটা অন্য রূপ নিবে? জামায়াত আর আমি বিএনপির সেই মধ্যে কি আবার পুনর্বন্ধুত্ব তৈরি হবে? আমি বুঝতে পেরেছি খালিদ ভাই, জি আমি এই প্রসঙ্গটাই আসবো। তার আগে একটু শুরুটা করে নেই যে বিএনপির সঙ্গে জামাতের, আপনার বক্তব্য অনুযায়ী যে কিছু দূরত্ব বা সমালোচনামূলক বক্তব্য উভয় পক্ষে হয়েছে, এটা মিডিয়াতে নানানভাবে এসছে। এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী ফ্যাসিবাদীর পতিত স্বৈরাচার যখন বিদায় নিল, রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ। আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি, লং টাইম করেছি, সকলেই আমরা নির্যাতিত। জামাত
শুরুতে আমাদের উপরে আক্রমণ এসেছে, শেষ জুলুম আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে। বিএনপিরও প্রচুর তাদের উপরে জুলুম করা হয়েছে, তারাও মজলুম। আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারাও জুলুম এর শিকার হয়েছেন, তারাও কারাগারে কারাবন্দী হয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে, আয়না ঘরে, ক্রস ফায়ার, রিমান্ড। তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে, এটা সম্পর্ক আমাদের ছিল। কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পরিবর্তন হলো, পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল যে সামনে নির্বাচন হবে, এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো, এবং বিএনপি বা জামাতের জনশক্তির মধ্যে মাঠ পর্যায়ে এই ধারণা হওয়াটা অস্বাভাবিক নয় যে সবাই তো আমরা নির্বাচনে যাব। তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে, জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে। তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগিতা, এটা তো খুব ন্যাচারাল, দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা ছিল। কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে, ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ, খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি, সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো আমাদেরকে খুব ব্যথা দিয়েছে, যে ভাষাগুলো আওয়ামী লীগ ব্যবহার করতো, তাদের ভাষা। আমি সে ভাষাগুলো এখানে আর বলতে চাই না, যে কোনো জিনিস তিক্ত না হোক, সেই ভাষায় আমরা কিছু সমালোচনা শুনতাম। তখন আমাদেরও তখন দায়িত্ব হয়ে পড়তো অন্তত ওই কথাটুকুর জবাব দেওয়া, যে ওই সমালোচনাটা যে সত্য নয়, তা যদি আমরা অতটুকু জবাব একেবারেই গার্ডের ল্যাঙ্গুয়েজের নিয়ম মেনে না দিই, তো আমাদেরও তো সংগঠনের কর্মীদের একটা মানসিকতা আছে। সেই কারণে রাজনীতিতে ভিন্ন মত, বক্তব্য, বিতর্ক, এটা খুব, আমি মনে করি যে দর্শনীয় কিছু নয়। এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমরা কিছু ভুল কথা হলে, ভুল সমালোচনা হলে আমরা তার জবাব দিয়েছি মাত্র। এটাকে অনেকে মনে করেছেন যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব, দূরত্ব, বিতর্ক, ঝগড়া হচ্ছে, এরকম কিছু না। তো আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে। আমরাও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যখন একই সঙ্গে নানান সামাজিক, পলিটিক্যাল নানান ইস্যুতে, এই যে রমজান, ইফতার, নানান প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি, অনেক সময় আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, ফোনে কথা হয়। তো সবাই আমরা ফিল করছি যে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আমরা মিত্র, তাদের মধ্যে কোনো বিতর্ক, বক্তব্য এমন পর্যায়ে না যাওয়া উচিত যে আওয়ামী ফ্যাসিবাদের কোনো স্পেস এখানে তারা পেয়ে যায়, তারা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, তারা আনন্দিত হয়। এই দিকে আমাদের কারোরই যাওয়া উচিত নয়। আমি মনে করি উভয় দলের নেতৃবৃন্দের মধ্যে এই ফিলিংসটা এসেছে, এই সচেতনতা এসেছে। তো লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের এই সাক্ষাৎ, আশা করি উভয় নেতৃবৃন্দের মধ্যে এই পলিটিক্যাল যে কার্ডসি, এই সৌজন্যতা, এই শিষ্টাচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতির প্রতিযোগিতা থাকবে। আজকেও আমির জামাত বলেছেন যে প্রতিযোগিতা ভালো, মতের পার্থক্য ভালো, আমি সেটা যেন আপনার বক্তব্যে বিরোধে রূপান্তরিত না হয়। রাইট, আমি আপনার বিরোধে রূপান্তরিত আমি এ ব্যাপারে আমরা সবাই ইনশাল্লাহ সচেতন আমি আপনার হতে পারবো। এই সাক্ষাৎ হয়তো আমাদেরকে সেই পজিটিভ দিকে নিয়ে যেতে পারে। আমি আপনার বক্তব্যে একদম পরিষ্কার, কারণ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল একটি এমন একটি পদ, এই পদ হচ্ছে যে ভবিষ্যতে জামায়াত আসলে কি করবে, এই মুহূর্তে জামায়াত আসলে কি ভাবছে, তার শব্দ, তার বাক্য দিয়ে এটি সবসময় বোঝা গিয়েছে গত 20-25 বছর ধরে। আমি আপনার এই বক্তব্যে এনসিপির ভবিষ্যৎ একদম অন্ধকার দেখছি। আমি দেখছি যে জামায়াতে ইসলামী এনসিপি থেকে সমর্থন একদমই সরিয়ে নিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলামী আর এনসিপির সঙ্গে নাই। এনসিপি যেমনটি ভাবছিল যে আন্দোলনের সময় যেমন শিবির বা জামায়াত এনসিপির সঙ্গে ছিল, দল গঠনের পরেও তারা সঙ্গে থাকবে, সেটি আর হচ্ছে না। আপনি কোনো মন্তব্য করবেন কিনা? আপনার বক্তব্য থেকে এইটি আমার সামারাইজেশন। না, আমি একটু মন্তব্য করব, আপনি যেহেতু প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে এনসিপি তো একটা দল, কিন্তু এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের আগে তারা কিন্তু কোনো দল ছিল না। তারা বৈষম্য বিরোধী আন্দোলন, সমন্বয়ক, অভ্যুত্থানের তারা বীর যোদ্ধা ছিল। সেই হিসেবে মাঠে আমরা জুলাইয়ের মৃত্যু হিসেবে আমরা তাদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সন্তান তুল্য স্নেহ সাহচর্য দিয়ে আমরা কিন্তু একসঙ্গে চলেছি। এখনো কিন্তু ইন্ডিভিজুয়ালি সে সম্পর্কটা তাদের সঙ্গে আমাদের আছে। কিন্তু যখন তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করলো, দল মানে পলিটিক্যাল পার্টি, তারা রেজিস্ট্রেশন নিবে, নির্বাচনে যাবে, তাদের নিজস্ব একটা লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, একটা ইলেকশনের পলিসি তাদের আছে, তারা নির্বাচন করবে, তখন তো দল টু দল, একটা ওয়ান টু ওয়ান সম্পর্কের প্রশ্ন তখন এসে দাঁড়ালো। সেই হিসেবে সম্পর্ক ব্যক্তি ব্যক্তি যেটা গড়ে উঠেছিল সে আন্দোলনের সময় থেকে, ইসলামী ছাত্র শিবির বলি, অন্যান্য দল, ছাত্র সংগঠন, আন্দোলনটা তো সার্বজনীন রূপ নিয়েছিল, সেটা আমাদের কিন্তু টিল টুডে আছে। কিন্তু দল হওয়ার পরে মানে আমরা ওই যে আপনি বলছেন যে আমরা দূরে সরে গেছি, বিচ্ছিন্ন, না, আমরা যে ক্লোজ পার্সোনাল রিলেশনে যেটা ছিলাম সেটাই আমরা আছি। দল হওয়ার পরে আত্মপ্রকাশের অনুষ্ঠানে আমরা ইনভাইটেড ছিলাম, আমরা সেখানে গিয়েছি, শুভেচ্ছা বিনিময় করেছি। দল গঠিত হওয়ার পরেও তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, রিলেশনটা কিন্তু আছে। এখন ইলেকশন নিকটে আসলে
তখন পোলারাইজেশন হবে, সমীকরণ হবে, নির্বাচনে কে কিভাবে যাচ্ছে, কোনো অ্যালায়েন্স পরিষ্কার হচ্ছে, কোনো জোট হচ্ছে, কার সাথে পরিষ্কার কি যাচ্ছে, যত আমার মনে হয় নিকটবর্তী হবে তত ইলেকশনের পোলারাইজেশনটা আরো ম্যাচুরড হবে। সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন, কার সাথে কখন কি রিলেশন ইলেকশন পলিটিক্সে রূপ নেয়। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে খালেদ ভাই। আমরা আপনার বক্তব্যে একদম পরিষ্কার। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন যে যখন একটি আদর্শগত প্ল্যাটফর্ম এক ছিল তখন সবাই মিলে এক ধরনের আন্দোলন করা হয়েছে, পরে যখন রাজনৈতিক দল তখন তারা তো তাদের নিজস্ব দল মত লক্ষ্য ইশতেহার সেগুলি থাকবেই এবং পরে সেগুলি জি পরিবেশন। আমরা আপনার কাছে পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে লন্ডনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে দেখা করেছেন জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, এতে বিএনপি জামায়াতের দূরত্ব কমবে বলে মনে করেন কিনা দর্শকদের এই প্রশ্ন করেছিলাম আমরা। দর্শকদের মধ্যে শতকরা 62% মনে করছেন যে এতে করে দূরত্ব কমবে, শতকরা 38% মনে করছেন যে এতে করে দূরত্ব কমবে না। 42,000 দর্শক ভোট দিয়েছেন। আমি একটু পরবর্তী প্রসঙ্গে আসি। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্যার, আমাদের পরবর্তী প্রসঙ্গ হচ্ছে, আপনি জানেন যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের। সেইখানে জি 3টা বিষয়ে তারা সুরাহা চেয়েছে বাংলাদেশ। এর মধ্যে হচ্ছে যে পররাষ্ট্র সচিব আমাদের যে ব্রিফিং করেছেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি বলেছেন যে এই 3টা অমীমাংসিত বিষয় হচ্ছে 1971 সালে তৎকালীন সশস্ত্র বাহিনী, পাকিস্তানের সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হয়েছে, আটকা পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণ এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970-এর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের জন্য বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর। আমরা যদি 3টা বিষয়ে জামাতে ইসলামের একটু মন্তব্য জানতে চাই, আপনি কি মনে করেন 1971 সালের ঘটনার জন্য, সশস্ত্র আক্রমণের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত রাষ্ট্র বাংলাদেশের কাছে? এটা নিয়ে যদি আমি শুরু করতাম, বাকি দুইটাও একটু। হ্যাঁ, ধন্যবাদ। আপনি পররাষ্ট্র সচিব পর্যায়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের বৈঠকে উত্থাপিত 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রায় 15 বছর পর দুদেশের দ্বিপাক্ষিক এই গুরুত্বপূর্ণ বৈঠক আমরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক বলে মনে করি। সেখানে যে কথাগুলো উঠেছে যে তদানীন্তন পাকিস্তানের গণহত্যার ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া, জি। এরপরে বলা হয়েছে যে সম্পদের ন্যায্য হিস্যার প্রশ্ন আর এবং ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়ে যে সহযোগিতা এসেছিল সেই সাহায্যের অর্থ। আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে যে প্রশ্নগুলো, যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সবগুলোই যৌক্তিক এবং এটার সমাধান হওয়া উচিত। এটা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা, মনের কথা। আমরা জামাত ইসলামী মনে করি আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। ফলে গণহত্যা যে হয়েছে এটা ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড ম্যাটার। ফলে সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, প্রকৃতভাবে যারা জড়িত ছিল তার প্রমাণ আছে, ফলে তাদের ক্ষমা চাওয়া উচিত। এবং আটকে পড়া পাকিস্তানিরা এখানে অনেক মানবতার জীবনযাপন করছে, তাদের অনেকের খুবই অমানবিক জীবন সম্পর্কে আমরা অবহিত আছি। এদের ফেরত নেওয়ার দাবি যথার্থ এবং সম্পদের ন্যায্য হিস্যার যে প্রশ্ন উঠেছে, ঘূর্ণিঝড়ের সময়ের যে ত্রাণ সাহায্যের প্রশ্নটা সম্পর্কে যদিও আমরা ওই সময় বয়সের চেতনায়, সচেতনতায় অতটা ম্যাচিউর ছিলাম না, এই ব্যাপারে কি তথ্য আছে আমি জানি না, যদি সেটা সত্য হয়ে থাকে এই অর্থের ব্যাপারে এ সব কিছুরই একটা ন্যায্য মীমাংসা এবং নিষ্পত্তি হওয়া উচিত। এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। খালিদ ভাই। জি। স্যার, আপনি একদম স্পষ্টভাবে বললেন যে যেহেতু গণহত্যা হয়েছে সেটা সারা দুনিয়া জানে, সেহেতু তাদের এই অবস্থানের ক্ষেত্রে তাদের ক্ষমা চাওয়া উচিত। আটকে পড়া পাকিস্তানের প্রত্যাবর্ষণটাও একটা দাবি, ন্যায্য হিসাব প্রদান সেটি আসলে থার্ড পার্টি, মানে আমি মনে করে থাকি আমাদের যে দাবি আন্তর্জাতিকভাবে যদি এটি প্রমাণিত হয় তাহলে নিশ্চয়ই এটি দিতেও পারবে। আমি এখন জি যদি একটু জামায়াতে ইসলামের অবস্থান জানতে চাই, 1971 সালে জামায়াতে ইসলামীও তো, আমি বারবার এই প্রশ্ন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে আমার করতে হয় যে 1971 সালে তো জামায়াতে ইসলামীরও একটা অবস্থান ছিল। সেই অবস্থান থেকে কি জামায়াতে ইসলামী তাদের জায়গা থেকে তারা জাতির কাছে ক্ষমা চাইবে কিনা, তাদের অবস্থানটা ভুল ছিল সেরকম বলবে কিনা, তারা এটা সম্পর্কে নতুন কোনো মন্তব্য আর দিবে কিনা? আমি একটু আপনাকে মনে করে দিই জনাব মিয়া গোলাম পরোয়ার, আমাদের জামাতে ইসলামীর সাবেক আমির মরহুম অথবা গোলাম আজম কিন্তু তার একটা বক্তৃতায় কাছাকাছি একটা কথা বলেছিলেন, কিন্তু সেটা তার আনুষ্ঠানিক জামায়াতে ইসলামীর একটা ক্ষমার প্রস্তাবনা কিনা, সেইটা একটা ভুল স্বীকার করা কিনা, সেইটা আমরা জানি নাই এখন। এই ব্যাপারে আপনাদের দলগত অবস্থান কি অধ্যাপক? ধন্যবাদ। আপনি একটা রিয়েল হিস্ট্রি তুলে ধরেছেন। অধ্যাপক গোলাম আজম আমাদের সাবেক আমির জামাত, উনি যখন নাগরিকত্ব উচ্চ আদালতে পুনর্বহালের মাধ্যমে যখন আদালত থেকে নাগরিকত্ব সহকারে মুক্ত হলেন, তখন বায়তুল মোকাররমের উত্তর গেটে ওনাকে একটা নাগরিক একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল, ঐতিহাসিক সম্বর্ধনা। সেই বক্তব্যটা নিশ্চয়ই বিং এ জার্নালিস্ট আপনি হয়তো সেই বক্তব্যটা পেয়েছেন, বুকলেট আকারে
সারা দেশে আমরা ছেপেছিলাম। সেখানে তিনি শেখ মুজিবুর রহমান, সরওয়ার্দী, শেরে বাংলা, জিয়াউর রহমান, মাওলানা আতাহার আলী, আরো অনেক, মাওলানা ভাসানী, বাংলাদেশের জনগণের ঐক্য, স্বাধীনতা, জাতীয় মুক্তি, এদেশের মানুষের কল্যাণে যাদের যে অবদান সব স্বীকার করেছিলেন। এবং স্বাধীনতা যুদ্ধকালে উনি খুব কর্ডিয়ালি, মানে হৃদয় খুলে বলেছিলেন যে আমরা মানুষ, আমাদের রাজনীতির নানান ভূমিকায় ভুল হতে পারে। তো আমি সকলের কাছে আজ আমার আচরণে আমাদের কোনো ভূমিকায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন করছি। সেই বক্তব্যের বক্তব্য কিন্তু আমাদের কাছে আছে এবং সারা দেশের মানুষের কাছে সেটা গিয়েছিল। খালিদ ভাই, আমি মনে করি যে ওই সময় জামাত ইসলামী অখণ্ড পাকিস্তানের যে পক্ষ নিয়েছিল, এটা তো নিশ্চয়ই সত্য। এটা একটা পলিটিক্যাল ডিসিশন। রাজনীতির পরবর্তী ইতিহাস বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে ভুল বলতে পারেন, এই অধিকার সবার আছে। তো সেই কনসেপশনেই কিন্তু অধ্যাপক গোলাম আজম, এই মাটি মানুষ, এখানেই তিনি জন্মেছিলেন, তার প্রেক্ষিতে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের পারসেপশন বিবেচনা করেই কিন্তু বাইতুল মুকাররমের উত্তর গেটে তিনি কিন্তু নিজের অকপট এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন। আমি মনে করি তার বক্তব্যের মধ্য দিয়ে সেই সময় জামাত ইসলামীর আমির হিসেবে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সেটাকে তিনি মেনে নিয়েছেন, স্বীকার করেছেন। এবং আমাদের একটা বাস্তবতা কি খালিদ ভাই, যারা বাংলাদেশে জামাত ইসলামের বিরোধিতা করে, শুধু যে কোনো যৌক্তিক কারণে করে তা না, জামাত ইসলামীর কে নানান দৃষ্টিভঙ্গিতে তারা সমালোচনা, আমরা যত কথাই বলি, কিন্তু জামাতকে তারা পছন্দ করতে চায় না পলিটিক্যাল একটা ইন্টেনশন থেকে, একটা আদর্শিক জায়গা থেকে তারা কিন্তু, আমরা ভূমিকার ক্ষেত্রে হ্যাঁ না, বা অধ্যাপক গোলাম আজম সাহেব কি বলেছেন, আমরা যদি আরো 2-3 বার ওনার মতো করে কোনো কথা বলি, এই কথা কোনোদিন শেষ না, করবে না। আমার এমন মনে হয় কিছু আমার মনে ব্যক্তি, হয় এমন আমার কিছু মনে হয় দল স্যার, সমাজে কিন্তু আছে, স্যার আপনি যদি একটু এখনো খেয়াল আছে। করেন, আপনি দেখবেন, আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। বাংলা একটা প্রবাদ আছে, মায়ের কাছে মাসির বা মায়ের, না না, ঠিক আছে, যে ওই ঠিক গল্প আছে। বলে তো আসলে লাভ নাই। কিন্তু জামাত ইসলামী কিন্তু খুব খুব মানে আমি কি বলবো যে যে খুবই আর্কাইভ মেনটেন করা, খুব রেকর্ড মেনটেন করা, তাদের প্রত্যেকটা জায়গায় আমি একটা খুবই মানে কি বলবো, এটাকে একটা নিখুঁত পেশাদারত্বের আমি একটা ছাপ পাই, যের জন্য আমি জামাত ইসলামীকে সবসময় এর জন্য আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনাদেরকে 71-এর প্রশ্নে প্রশ্ন করলে শুধু মরহুম আমিরে জামাত গোলামে আজমের কথা শুধু বলতে হবে কেন? আপনারা একটা দলগতভাবে একটা রেজলিউশন কেন নেন না, এটা কেন বলেন না, সেটা একটু আমাদের একটু বলবেন কিনা? কারণটা হচ্ছে আমরা কিন্তু সুযোগ পাইলে আমরা দেখি জামাত ইসলামের নাম করে, কেন্দ্রীয় পর্যায়ে না, কিন্তু জামাত ইসলামের নাম করে আক্রমণ করা, 71 সালকে আক্রমণ করা, স্বাধীনতা যুদ্ধকে ঠিক ওন না করা, মানে কি বলবো। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা যেহেতু গোলাম আজম সাহেবের কথা বললাম, তার বড় ছেলেও আয়নাঘর থেকে মুক্তি পেয়ে এসে প্রথম কথা বললেন যে আমরা জাতীয় সঙ্গীতটি বদলে দিতে চাই, বা এই জাতীয় সঙ্গীত চাই না। পরে জামায়াতকে আবার বলতে হইলো যে না, আমরা আসলে এই জাতীয় সঙ্গীত, মানে এই অবস্থানটা একটা রেজলিউশন নিয়ে একটা পরিষ্কার করে মাফ করবেন, পরিষ্কার করে বললে এইটা কি জামায়াতে ইসলামীর রাজনৈতিক একটা পরাজয় হবে বলে আপনারা মনে করেন? মানে গোলাম আজম সাহেবের বক্তব্যটাই আপনারা যদি একটা রেজলিউশন নিয়ে পরিষ্কার করে বলেন, কোনো যদি কিন্তু তবে ছাড়া, জনাব মিয়া গোলাম না, পরোয়ার। যদি না, ধন্যবাদ খালিদ ভাই। আমরা মনে করি যদি প্রয়োজন হয়, আমরা তো বারবার এই কথা বলেছি, এবং আমার মনে আছে যে আমাদের সম্মানিত বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানও ঠিকানাতে আপনার সঙ্গে সাক্ষাৎকারে এই প্রশ্নে কিন্তু উনি চমৎকার আপনার প্রশ্নের জবাব দিয়েছিলেন, উনি বক্তব্য রেখেছিলেন। এবং আমরা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কথা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের ভূমিকায় পরিষ্কার করে ডিক্লারেশন দিয়ে বলেছি। এখন আপনি যদি মনে করেন, বা জনগণ যদি মনে করে যে না, আমাদের এখন কিছু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামের জনগণের কাছে কিছু বলা উচিত, আমরা ভাববো, প্রয়োজনে আমরা ইনশাল্লাহ বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আপনাকে উদ্ধৃত করতে চাই যে কোথায় বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয়। যেমন এই স্বাধীনতা দিবসে আপনি বলেছেন 71-এ প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই, 24-এই দ্বিতীয় স্বাধীনতা। আমরা যদি আপনার কথাগুলিকে একটু বিশ্লেষণ করি যে প্রকৃত বা আসল স্বাধীনতা মানে কি, আসলে এটা কি ভেজাল স্বাধীনতা? মানে 24 পর্যন্ত কি তাহলে আমরা পরাধীন ছিলাম? মানে আমি কিন্তু শেখ হাসিনার আমলটা মাথায় রেখেই বলতেছি যে 15 বছর মানে হেন দুঃশাসন নাই, শেখ হাসিনা আমাদেরকে তার মধ্যে দিয়ে নেন নাই, কিন্তু তার জন্য কি 71 একটা ভেজাল স্বাধীনতা হয়ে যাবে? এবং না না, ভেজাল, মানে ভেজাল আপনি বলছেন স্বাধীনতা যে হবে প্রকৃত না স্বাধীনতা খালিদ ভাই। অর্জিত হয় নাই। যদি আপনার পরার কথা ভাই, শেষ হয় তো আমি বলি। জি জি বলেন। আমি বলি, আপনি জানবেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার যে উদ্দেশ্য ছিল, দি প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর্টিকেল 152,
সাব আর্টিকেল, সংবিধানের যে 7ম তফসিলেও আছে, 10ই এপ্রিল 1971-এ যে ঘোষণাটা আমাদের ছিল, ইন অর্ডার টু ইনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ ইকুইটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, ডিক্লেয়ার অ্যান্ড কনস্টিটিউট বাংলাদেশ টু বি সাবরেইন। কি বলা হয়েছে? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা। এই যে ঘোষণা দিয়ে, এটাই তো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, স্বাধীনতার মূল লক্ষ্য এখানে কিন্তু বিধৃত হয়েছে। তো এখন আমাদের 72 সালের 4 নভেম্বর কিন্তু গণপরিষদে এই সংবিধান পাশ হয়েছে। এখন আমাদের সংবিধানে কিন্তু এই মুক্তিযুদ্ধের এই চেতনার কথা, লক্ষ্যের কথা বলা হচ্ছে। আমরা বলেছি এই সেন্সে যে স্বাধীনতার 53 বছর পরে আমাদের মানুষের মধ্যে সেই সাম্য, সেই হিউম্যান ডিগনিটি, সেই সোশ্যাল জাস্টিস এখনো এদেশের মানুষ পায়নি। তাই 24-এর একটা ফ্যাসিবাদের ইতিহাসের বর্বরতম, নিষ্ঠুরতম ফ্যাসিজম, আমি বলবো উনি শুধু ফ্যাসিস্ট নন, উনি স্যাডিস্ট ছিলেন। এই কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পরে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে মুক্তি পেয়েছি, এখন আমাদের সাংবিধানিক কাঠামোগত রাষ্ট্র সংস্কারের নানান যে চিন্তা আসছে, এর মধ্যে দিয়ে এমন একটা রাষ্ট্র